So today we are going to discuss about the chapter cell, the structure and function, the structure and function of the living body. আমরা সেল মানেই জানি যে কোনো লিভিং বডি that are made up of this basic unit and this structural and the functional unit is known as cell. তো এইবার বিভিন্ন লিভিং বডি এই সেল দিয়ে তৈরি হয়েছে এবং সেই লিভিং বডির সেলের নাম্বারের উপর বেস করে আমরা কখনো তাদেরকে বলছি দে আর ইউনিসেলুলার অর্গানিজম, কখনো বা বলেছি মাল্টি সেলুলার অর্গানিজম। ইউনিসেলুলার মানে তোরা জানিস যাদের বডি একটা মাত্রই সেল দিয়ে তৈরি হয়েছে দে আর কল্ড ইউনিসেলুলার, বাট যাদের বডি অনেকগুলো সেল দিয়ে তৈরি হলো দে আর নোন অ্যাজ মাল্টি সেলুলার বডি। তো এবার এই যে মাল্টি সেলুলার বডি এদের মধ্যেও আবার স্পেশালাইজেশন শুরু হলো। কিছু অর্গানিজম আসছে যাদের ক্ষেত্রে only different cells are there and সেই সেলগুলো প্রত্যেকে আলাদা আলাদা কাজ করে এবং তখন তাদের বডিকে আমরা নাম দিয়েছি সেলুলার অর্গানাইজেশন প্ল্যান। আমরা অ্যানিমাল কিংডমে পড়েছিলাম। বাট মোস্ট অফ দ্য অর্গানিজম, হায়ার অ্যানিমাল বডি, হায়ার প্লান্ট বডি, তাদের বডিতে যে সেলগুলো আছে সেই সেলগুলো যখন স্ট্রাকচারালি অ্যান্ড ফাংশনালি সেম ফাংশন পারফর্ম করছে, সেম টাইপের হচ্ছে, তখন তারা একটা ক্লাস্টার ফর্ম করেছিল and আমরা জানি that cluster of cell is known as tissue, যাকে আমরা বাংলায় বলেছিলাম কলা, রাইট? এগেন এই যে টিস্যুগুলো, এই টিস্যুগুলো আবারও যখন একই ফাংশন পারফর্ম করে দেন তোরা জানিসই that result in the formation of tissue system. এই টিস্যু সিস্টেম থেকে তৈরি হবে অর্গান, আমি এর আগেও তোদের ক্লাসে বলেছি, and তারপর অর্গান সিস্টেম and ফাইনালি সেখান থেকে লিভিং বডি। তো তার মানে আমাদের কমপ্লেক্সিটিতে আমরা যত বেশি কমপ্লেক্স স্ট্রাকচার প্রডিউস করব, র্যাপিডলি আমাদের ভেরিয়েশন শো করবে আমার বডি এবং সেই জায়গা থেকে তখন এই যে লেভেলটাকে ও ফলো করে সেল, টিস্যু, টিস্যু সিস্টেম, অর্গান, অর্গান সিস্টেম এন্ড ফাইনালি দ্য লিভিং বডি। তো আজকে আমরা এই যে সেল চ্যাপ্টারটা যখন পড়ছি আমাদের কাছে প্রথম কোয়েশ্চেনই জানতে চায় যে এই যে সেল, এই সেলের ফার্স্ট স্টাডি কে করেছিলেন? তাড়াতাড়ি তোমাদের চ্যাট বক্সে আনসার গুলো দেবে। Who discovered the cell? I'm waiting for your answer. Please respond in your chat box. Cell structure first কে ডিসকভার করেছিলেন? Okay, I will give you the option. Option 1 Robert Brown, option 2 Leeuwenhoek, option 3 Robert Hooke, option D MTO. More than one options are correct. See, আমাদের কোয়েশ্চেনটাতে আমি বলেছিলাম সেলের স্ট্রাকচার ফার্স্ট স্টাডি করেছিলেন কে? প্লিজ রিমেম্বার, সেলের স্ট্রাকচার ফার্স্ট স্টাডি করেছিলেন, yes it is Robert Hooke. But one point is there. রবার্ট হুক যে সেলটাকে ডিসকভার করেছিলেন বা স্টাডি করেছিলেন that was the dead cell of the plant body. সেটা প্লান্টের একটা ডেড সেল ছিল এবং এই যে ডেড সেল সেটা কি সেল ছিল না প্লান্টের ফাইবার বা তন্তু। এবং কোন প্লান্ট?
সেই জায়গা থেকে যদি আমাদের জানতে চায়, সেটা হচ্ছে র্যামি, RAMIE, র্যামি প্লান্টের যে কর্ক সেল, সেই কর্ক সেলকে তিনি ডিসকভার করেছিলেন, স্টাডি করেছিলেন। এবং এই যে কর্ক সেল, ইটস আ ডেড সেল, অ্যান্ড এই সেলটাকে দেখে উনি যা দেখেছিলেন, অবজারভেশন ওনার যা ছিল, সেটা তিনি একটা বইতে লিখে গেছিলেন। আমাদের নিটের ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা দেয় যে রবার্ট হুক কোন বইতে তার ডেসক্রিপশন লিখেছিলেন। ডু ইউ নো দ্য নেম অফ দ্য বুক? It is Micrographia. It is Micrographia, right? বাট যদি আমাদের কাছে জানতে চায় যে লিভিং সেল কে ডিসকভার করলেন, নট বাই রবার্ট, ইটস বাই লিউয়েনহফ। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেনটাতে কিন্তু আমাদের টার্মটা কি আছে খুব ভালো করে দেখতে হবে। সো লিভিং সেল ওয়াজ ডিসকভার্ড বাই লিউয়েনহফ, রাইট? এবং এই জায়গা থেকে অ্যান্টনি ভন লিউয়েনহফ যখন সেলকে ডিসকভার করলেন, ইউ নো দ্যাট তিনি সেলকে যখন স্টাডি করেছিলেন with the help of simple microscope, সরল অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তারা সেলকে দেখেছিলেন। এবার একটা সিম্পল মাইক্রোস্কোপের যদি আমরা ফিচার দেখি, আমরা সেখানে জানি যে সেখানে শুধুমাত্র একটাই লেন্স আমরা ব্যবহার করছি, এবং সেই লেন্সটার মাধ্যমে আমি যে ইমেজটা পাচ্ছি, that is not so clear, that produce only the boundary line, only the outer sphere of the cell. তার মানে লিউয়েনহফ যে সেলটাকে দেখেছিলেন, তিনি যেটা সেলের শুধুমাত্র বাউন্ডারি স্ট্রাকচারটাকে পয়েন্ট আউট করেছিলেন, বাট একটা সেলের ভিতরে কি কি রয়েছে সেটা কিন্তু তিনি ডিসকভার করেননি। এবং সেই জায়গা থেকেই লিউয়েনহফের পর বিভিন্ন সায়েন্টিস্টরা বিভিন্ন সময় এই সেলকে স্টাডি করতে লাগলেন। বাট প্লিজ রিমেম্বার, আফটার 1932 যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ ডিসকভার হলো, তারপর থেকে আমরা সেলের ইন ডিটেল স্টাডি করতে পারলাম। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য ডিসকভারি অফ দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ। তাহলে ইলেকট্রন মাইক্রোস্কোপ ইন দ্য ইয়ার অফ 1932 ডিসকভার হয়েছিল, অ্যান্ড এই জায়গায় যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ ডিসকভার হলো, that microscope was discovered by scientists Knoll and Raska. Knoll and Raska. Scientists Knoll and Raska. তারা 1932 তে ইলেকট্রন মাইক্রোস্কোপ ডিসকভার করলেন, and after that সেলের ইন ডিটেল স্টাডি আমাদের কাছে কিন্তু ক্লিয়ারলি আমরা অবজার্ভ করতে পারলাম, রাইট? তো তাহলে এই 1932 এর পর থেকেই সেলের ইন ডিটেল স্টাডি করা পসিবল হলো। তার আগে সিম্পল মাইক্রোস্কোপের আর ইলেকট্রন মাইক্রোস্কোপের মাঝে কম্পাউন্ড মাইক্রোস্কোপও আমরা পেয়েছি, বাট প্লিজ রিমেম্বার কম্পাউন্ড মাইক্রোস্কোপের থেকে ইলেকট্রন মাইক্রোস্কোপ ওয়াজ মোস্ট পোটেনশিয়াল। তার কারণ কি? হয়তো আমরা জানি ইলেকট্রন মাইক্রোস্কোপে beams of electrons are used, and যে ইমেজটা আমরা পাচ্ছি সেই ইমেজটা একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপের ইমেজের তুলনায় অলমোস্ট 1 লাখ টাইমস ম্যাগনিফিকেশন শো করে। তার মানে আমি এইখানে যে ডটটাকে কম্পাউন্ড মাইক্রোস্কোপে দেখছি, ইলেকট্রন মাইক্রোস্কোপে তার 1 লাখ টাইমস ম্যাগনিফিকেশন। জাস্ট থিংক, ওই ডটের ভিতরে যা যা ইন ডিটেল পার্টস গুলো রয়েছে সবগুলো আমি ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখতে পাবো। ন্যাচারালি তাহলে ইলেকট্রন মাইক্রোস্কোপ ডিসকভার হবার সাথে সাথে হোয়াট এভার দ্য নেচার অফ সেল, হোয়াট এভার দ্য স্ট্রাকচার অফ সেল, অর্গানেলস স্ট্রাকচার, সব আমাদের কাছে ক্লিয়ার হবে। এন্ড এখনো অব্দি আমাদের রিপোর্ট অনুযায়ী
আমরা দেখেছি সবথেকে স্মলেস্ট সেল কোনটা? Smallest cell called, you know that. What is the smallest cell? It is mycoplasma. Mycoplasma, gallisepticum and mycoplasma lead-like, যাদেরকে PPLO বলা হয়। PPLO এর ফুল ফর্ম নিশ্চয়ই মনে আছে। What is the full form? Pleuropneumonia like organism, right? তো তাহলে এটা হয়ে গেল আমাদের স্মলেস্ট সেল। কিন্তু যদি আমাদের এখন আমাদের এই লার্জেস্ট সেলের কথা যদি বল, দ্যাট ইজ এগ অফ অস্ট্রিচ, উট পাখির ডিম, মনে করতে পারছে নিশ্চয়ই। এগেন যদি আমাদেরকে বলে হিউম্যান বডির লংগেস্ট সেল কোনটা? হিউম্যান বডির ইট ইজ নার্ভ সেল, তাই তো? সুতরাং এই জায়গা থেকে আমাদের কোন টাইপের সেল সেইগুলো কিন্তু একটু জাস্ট দেখে রাখবো। তো এবার আমাদের এই যে সেল, এই সেলকে তখনই আমি বলছিলাম আমরা যখন স্টাডি করছি তখন আমরা এই সেলকে একদম প্রথমে স্টাডি করার সময় একটা কনসেপ্ট আমাদের কাছে এসেছিল, and that is proposed by scientists Sladen and Swan. Sladen and Swan. And you know that they proposed cell theory, তাই না? And according to this cell theory, cell is the smallest unit of the living body. And second point, তারা বলেছিলেন যে these cells are the structural and functional unit of life. But they fail to explain how that cell is formed. তারা এই দুটো পয়েন্ট বললেও তারা বলতে পারলেন না যে সেল কি করে তৈরি হয়, এবং সেই কারণে তাদের এই সেল থিওরি দেবার পর সেই থিওরি মডিফাই হয়েছিল, and that modification done by scientist Rudolf Virchow. Very good. So modification হয়েছিল রুডল্ফ ভার্চোর দ্বারা। So Rudolf Virchow pointed that each cell arises from a pre-existing cell, তাই না? omni cellula e cellula, অর্থাৎ কি না একটা সেল থেকেই তৈরি হবে। Cell take part in division and they produce new daughter cell, right? So তাহলে আমাদের এই সেল থিওরির এই যে তিনটে পয়েন্ট, এটা কিন্তু খুব ভাইটাল, and all the living body follows that the rules of this cell theory. But there are some exception. Do you know what is the exception? It is virus. Virus do not follow this cell theory because they are considered as the acellular body. তার কারণ ওরা যখন লিভিং বডিতে থাকছে একটা ভাইরাস, তখনই ও লিভিং বডির মতো বিহেভ করে। But outside the living body, it behaves as inert substance, জড় উপাদানের মতো কাজ করছে। তাই যখনই আমরা exception বলবো, that is all the type of virus do not follow cell theory. Clear? So in the next part, we'll move to the rest of the part. I hope it is clear up to that. কোনো অসুবিধা আছে?